আরিফুল ইসলাম, আপনি একটু কথা বলেন, আপনি শিক্ষিত, হ্যাঁ বলেন। আরিফুল ইসলাম। আচ্ছা, ডিজিটাল, ডিজিটাল আপনার যে জাতীয় পরিচিতি, এটা তো একটা ডিজিটাল না? কয়টা সংখ্যা বলেন, কয়টা সংখ্যা? 10টা সংখ্যা বলে স্মার্ট, আর আগে ছিল 17টা সংখ্যা, তাই না? আচ্ছা, অনুরূপ ভাবে বাচ্চাদের ক্ষেত্রে একটা পরিচয় দেওয়া আছে, 18 বছরের নিচের বাচ্চাদের একটা পরিচয় দেওয়া আছে, সেটা রেজিস্ট্রেশন, বার্থ রেজিস্ট্রেশন, জন্ম নিবন্ধন নাম্বার দিয়ে পরিচয় দেওয়া আছে, সেটা একটা ডিজিটাল। আচ্ছা, খেয়াল করেন, ডিজিটাল। কিন্তু আপনি, আপনার শিক্ষা প্রতিষ্ঠানের একটা পরিচিতি আছে, আপনার শিক্ষা প্রতিষ্ঠানের একটা পরিচিতি আছে ডিজিটাল, সেটা হলো কি? ইন নাম্বার, ইন 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 নাম্বার। আপনার শিক্ষা প্রতিষ্ঠানের পরিচিতি আছে ইন নাম্বার, আপনার শিক্ষা প্রতিষ্ঠানের পরিচিতি হলো ইন নাম্বার। খেয়াল করেন, তাহলে আপনার ডিজিটাল পরিচিতি আবার হতে পারে ফেসবুক যদি আপনার থাকে, সেখানে আপনার ডিজিটাল পরিচয় কি হতে পারে? আপনি যে নাম দেন আরিফুল ইসলাম, সেটাই হলো আপনার ডিজিটাল পরিচিতি। এই যে ডিজিটাল পরিচিতি, এই পরিচিতিটাকে বলা হয় ব্যবহারকারীর পরিচিতি, মানে ইউজার আইডি। একে বলা হয় ইউজার আইডি। কি বুঝা গেছে? ইউজার আইডি, ইউজার আইডি মানে, ইউজার আইডি মানে হলো পরিচিতি, ডিজিটাল পরিচিতি। আচ্ছা, চাবিটা কি? ওই যে তালা দেওয়া থাকে আলমারিতে, ওই চাবিটা যেটা, ওই চাবিটাকে বলা হয় পাসওয়ার্ড বা পিনকোড, পাসওয়ার্ড বা পিনকোড। খেয়াল করেন, পাসওয়ার্ড বা পিনকোড। আচ্ছা, প্রশ্নটা হলো, আপনি শিক্ষা বোর্ডে, ধরেন শিক্ষা বোর্ডে শিক্ষার্থীদের তথ্য পাঠাচ্ছেন, 100 বা 200 শিক্ষার্থীকে তথ্য পাঠাচ্ছেন। এন্ড প্রশ্নটা হলো, শিক্ষা বোর্ডে তথ্য দিচ্ছেন কোথায়? আপনি দিচ্ছেন হলো আপনার আলমারির মধ্যে। ধরেন আপনার একটা আলমারির মধ্যে আপনি তথ্যটা দিচ্ছেন, আবার তথ্য দেখার সময় আপনি ওই আলমারি খুলে তথ্য দেখতেছেন। তার মানে এই যে, হ্যাঁ খেয়াল করেন, আপনার আলমারির ব্যবস্থাপনা আপনারই, আপনার আলমারির ব্যবস্থাপনা আপনারই করতে হয়। এখন প্রশ্নটা হলো, আপনি যদি ওই যে আলমারিতে, আমরা এই যে যোগাযোগ, বর্তমান বিশ্বের যত যোগাযোগ আছে, যে সংস্থাগুলোর সাথে করেন, ওই যে সংস্থাগুলো ব্যবস্থাপনা করে, সেই সংস্থাগুলো মনে রাখবেন যে আপনাকে একটা করে আলমারি বরাদ্দ দেয়, সেই আলমারিটা একান্তই আপনার, কিন্তু ওই ব্যবস্থাপনা করে সংস্থাগুলো। খেয়াল করেন, তাহলে আপনার কোন প্রতিষ্ঠানের সাথে যোগাযোগ আছে? আপনার যোগাযোগ হলো শিক্ষা বোর্ড, আপনার প্রতিষ্ঠান ব্যানবেজ, আপনার প্রতিষ্ঠান এনটিআরসিএ, মাধ্যমিক উচ্চ শিক্ষা অধিদপ্তর, শিক্ষা মন্ত্রণালয়, তারপরে এই যে আমাদের সমন্বিত উপবৃত্তি কর্মসূচি, এই যে যোগাযোগ করছেন, মনে রাখবেন যে এই সংস্থাগুলোর সাথে আপনার যোগাযোগ হলো, তারা তাদের একটা ভান্ডার করেছে, তথ্য ভান্ডার করেছে, সেই তথ্য ভান্ডারে আপনার জন্য একটা আলমারির বরাদ্দ দিয়েছে, সেই আলমারির ব্যবস্থাপনার দায়িত্ব হলো সম্পূর্ণ আপনার। কি ব্যাপারটা বুঝতে পারছেন? আচ্ছা, এই যে তথ্য ভান্ডার, এই তথ্য ভান্ডারকে কম্পিউটারের ভাষায় বলা হয় তথ্য ব্যবস্থাপনা পদ্ধতি, তথ্য ব্যবস্থাপনা পদ্ধতি। ইংরেজিতে বলা হয় ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম, এমআইএস, এমআইএস। তাহলে এমআইএস মানে হলো কি? ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম, মানেই হলো তথ্য ভান্ডার। খেয়াল করেন, ওই যে এমআইএস, ওই এমআইএস এর নামকরণ কিভাবে করা? ওই সংস্থাগুলোর নামকরণ, নাম অনুযায়ী এমআইএস এর নামকরণ করা হয়। এখন ওই সংস্থাগুলো কি কি? মনে করেন আমাদের হলো সমন্বিত উপবৃত্তি কর্মসূচি, ইংরেজি হলো এইচএসপি, হারমোনাইজ স্টাইপেন্ড প্রোগ্রাম। আমাদের এই যে তথ্য গুদামের নাম হলো এইচএসপি এমআইএস। ব্যানবেজের এমআইএস, মনে করেন ব্যানবেজ এমআইএস। রাজশাহী শিক্ষা বোর্ড এমআইএস। তারপরে কি আছে? তারপরে মনে করেন ডিজি অফিসের এমআইএস, শিক্ষা মন্ত্রণালয়ের এমআইএস, এনটিআরসি এর এমআইএস,
মনে করেন এই যে এমআইএস, এমআইএস মানে তথ্য ভান্ডার বা গুদাম। ওই তথ্য ভান্ডারে ঢুকার জন্য আপনাকে কি করছে, স্পেশাল একটা আলমারির বরাদ্দ দেওয়া হয়েছে। আর আপনার আলমারিতে কিভাবে ঢুকবেন, ওখানে আলমারিতে আপনার পরিচয় দিবেন, চাবি দিয়ে খুলে, তা অটোমেটিক্যাল তালা দেওয়াতে চাবি দিয়ে আপনার আলমারিতে ঢুকবেন। এই যে চাবি, এই চাবিটা হলে একবারে একটার বেশি ব্যবহার করা যায় না, ডিজিটাল চাবি। পরিচয়ও ডিজিটাল, খেয়াল করেন। আপনার পরিচিতিও ডিজিটাল, চাবিও ডিজিটাল। কি? হ্যাঁ, দিয়ে দেবো, দেবো দেবো, দিচ্ছি, একটু ওয়েট করো। আচ্ছা, ঠিক আছে, দেবো। তো ডিজিটাল পরিচয়, ডিজিটাল চাবি, এই জিনিসগুলো আপনি প্রতিষ্ঠানিক ভাবে মনে করেন এই যে যোগাযোগ রক্ষা করছেন, এইটা হলো এই যে ভান্ডার, তথ্য ভান্ডার, তথ্য ভান্ডারে আপনি আপনার আলমারিতে ঢুকছেন। এইটা হলো এই যে যোগাযোগটা, এই যোগাযোগটাই হলো বর্তমান বিশ্বের মূল থিওরি। বর্তমান বিশ্বের মূল থিওরি। এখন আপনি প্রাতিষ্ঠানিকভাবে ওই তথ্য ভান্ডার মানে এমআইএস এর সঙ্গে যুক্ত হচ্ছেন। অনুরূপ ভাবে আপনার ব্যক্তিগত জীবনে আপনার অনেক তথ্য ভান্ডারের সাথে যুক্ত। যেমন আপনার ফেসবুক, যেমন আছে আপনার সামাজিক নেটওয়ার্ক যতগুলো আছে, ফেসবুক, ইনস্টাগ্রাম, লিঙ্কডইন, ইমেইল, তারপরে টুইটার, তারপরে হোয়াটসঅ্যাপ, হ্যাঁ, হ্যাঁ, যতগুলো আছে এগুলো হলো আপনি ওই সংস্থাগুলোর সঙ্গে, এমআইএস এর সঙ্গে আপনি আপনার ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে আপনি চাবি দিয়ে সংযুক্ত আছেন। অনুরূপ ভাবে বর্তমান বিশ্বে আপনার টাকা পয়সা ব্যাংকিং এর ক্ষেত্রে আপনার টাকা পয়সা ওই সব ভার্চুয়াল মাধ্যমেই থাকে এখন। সব টাকা পয়সা ভার্চুয়াল মাধ্যমে থাকে। কিভাবে? বিকাশ, রকেট, নগদ, তারপর ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড, সব কিছু ওইভাবে আপনার একটা পরিচিতি আর চাবির মাধ্যমে আপনার যোগাযোগ হয়। মানে যোগাযোগটা কিছুই না, তাদের যে তথ্য ভান্ডার থাকে, ওই তথ্য ভান্ডারের সঙ্গে আপনি আলমারি, আপনার নিজের আলমারিতে আপনি সংযুক্ত থাকেন। এখন প্রশ্নটা হলো, আপনার আলমারির চাবি এমন ভাবে তৈরি, আপনি যদি আলমারির চাবি কাউকে দেন, ওই চাবি দিয়ে সারা বিশ্ব থেকে আপনার আলমারি খোলা যাবে। কিভাবে খোলা যায়? আপনার পরিচয় তো অনেকেই জানে। যেমন বিকাশের ক্ষেত্রে আপনার পরিচয় আপনার মোবাইল মোবাইল নম্বর, ইউজার আইডি। ইউজার আইডি হচ্ছে আপনার মোবাইল নম্বর। ফেসবুকের ক্ষেত্রে আপনার নাম যেটা দেন, ইউজার আইডি আপনি ইচ্ছে মতো দেন, আপনি যেটা দেন সেটাই হলো আপনার ইউজার আইডি ফেসবুকের ক্ষেত্রে। আচ্ছা, তাহলে ক্রেডিট কার্ডের ক্ষেত্রে ওই রকম, ডেবিট কার্ডের ক্ষেত্রে এরকম। এখন প্রশ্ন, আপনার চাবি যদি আপনি দেন, এই চাবি দিয়ে আপনার আলমারিতে ঢুকিয়ে টাকা পয়সা থাক, জিনিসপত্র থাক, তথ্য থাক, চুরি করিয়ে একেবারে মুহূর্তের ভিতরে, সেকেন্ডের ভিতরে শেষ। তাহলে এই যে বর্তমান বিশ্বে, এই বর্তমান বিশ্বে আপনার যোগাযোগ করতে হলে এই তথ্য যোগাযোগ প্রযুক্তি যদি আপনি একটু না বোঝেন, তাহলে আপনি পুরা অন্ধকার, মানে কি আপনি এমনই বুকা শুকা যেখানে আপনার প্রতি মুহূর্ত ঠকে যাবেন। কিভাবে? বাঙালিদেরকে আমি বলি, আমাদের দেশের লোকদেরকে ঠকানো হলে সবচেয়ে সহজ। কিভাবে সহজ আপনি জানেন? সহজটি হলো এই, না, খালি একটু লোভ দেখালেই হয়ে গেল। একটু লোভ দেখাবেন, সে পটিয়ে যাবে। আরেকটা ধরনের বিষয় আছে, আরেকটা ধরনের বিষয় আছে হলো এই, আপনি তার সাথে সখ্যতা করবেন। আচ্ছা, এই যে যোগাযোগটা হচ্ছে, এই যোগাযোগ সহজ উপায়টা কি? সহজ উপায়টা হলো মোবাইলের মাধ্যমে। খেয়াল করেন, মোবাইল এমন একটা জিনিস যা মুহূর্তের ভিতরে আপনার সঙ্গে যোগাযোগ করা যাচ্ছে। খেয়াল করেন, আপনি যে কোনো কাজই এখন
এই তথ্য ভান্ডারে যাই কিছু খুলতে যান, আলমারি খুলতে যান, আপনার মোবাইল নম্বরটা কম্পালসারি, সব জায়গা লাগেই, খেয়াল করেন। তা আপনার মোবাইল নম্বর দিয়ে আপনি যোগাযোগ করতে পারছেন। তাহলে বর্তমান যুগে মাথায় মনে রাখবেন যে শীত কেটে চুরি নাই। এখন মোবাইলে মোবাইলে চুরি। কি চুরি হয়? ওই চাবি চুরি হয়, চাবি। চাবি মানে পাসওয়ার্ড বা পিন কোড, পাসওয়ার্ড বা পিন কোড চুরি। এই বর্তমান বিশ্বে পাসওয়ার্ড বা পিন কোড চুরির মাধ্যমেই চুরি হচ্ছে। শীত কেটে চুরি নাই বললেই চলে। কি ব্যাপারটা বোঝা গেছে? তো আপনি যদি এই চুরি পদ্ধতি সম্পর্কে জ্ঞান না থাকে, তাহলে মুহূর্তের ভিতরে আপনি ফতুর। যেমন আপনার বিকাশে 20,000 টাকা আছে ধরেন, এখন ও কোনোভাবে, ওরা খোঁজ রাখে বলতে, ওরা ওদের একটা টেকনিক থাকে, ওরা মানে কিছু টেকনিক ফলো করে, লোকাল বিভিন্ন ওই যে যারা সার্ভিস দেয়, মোবাইল টোবাইল ফোন সার্ভিস দেয়, ওদের মাধ্যমে, ওদের এজেন্ট মেজেন্ট থাকে, ওরা কালেকশন করে কার মোবাইলে কখন কয় টাকা ঢুকালো বা কিভাবে কত টাকা আছে, কে কি কিভাবে ভাতা পায় মোবাইলে। হ্যাঁ, এরাই মাঝে মাঝে একটু খোঁজখবর রাখে। খোঁজখবর রাখে কিভাবে? এখন মুক্তিযোদ্ধা মন্ত্রণালয় থেকে যদি ওরা একটা তালিকা পেলো যে এই এই মুক্তিযোদ্ধারা এই এই বিকাশ নম্বরে টাকা পায়, টাকা পায়। এখন টাকা কোন সময় ছাড়তেছে ও যদি খোঁজ রাখে, খোঁজ রাখার পর ঠিক সেই দিন যদি যোগাযোগ করে, ওকে ফোন দেয় যে আপনার টাকা মানে পাঠানো গেছে, কিন্তু টাকাটা আপনি এখন তুলতে পারবেন না, আপনার বিকাশে সমস্যা হয়েছে, আমি বিকাশ থেকে বলছি, আমি যা যা বলি তাই তাই করেন। এক পর্যায়ে সে যে বুঝবে, যে বুঝবে বোকা কিনা। বোকা হলে সরাসরি পাসওয়ার্ড নিতে চাইবে, যে আপনি এবার আপনার পিনকোড বলেন, খেয়াল করেন, পিনকোডটা বলে। আর যদি চালাক বোঝে, তাহলে সে কি করবে, অন্য টেকনিক অবলম্বন, সে কি করবে, তাকে আপনাকে একটা লিঙ্ক পাঠাবে। লিঙ্ক পাঠানোর পরে সেখানে পাসওয়ার্ড ওয়ান টাইম, ওটিপি, ওটিপি ওয়ান টাইম পাসওয়ার্ড পাঠাবে। পাসওয়ার্ড পাঠানোর পরে সে কি করবে, ওটিপি দিয়ে বলবে এইবার দেখেন 5টা সংখ্যার একটা ওটিপি গেছে, বলেন তো, আমি ঠিক করে দিচ্ছি। ওটিপি বলছেন কি, সেকেন্ডের ভিতর টাকা নেই। কি ব্যাপারটা বুঝতে পারছেন? তাহলে আর একটা কিরকম, এখন এমন মনে করেন আমি যে উপবৃত্তির তথ্য আপনার কাছ থেকে নেই, এখন মনে করেন আপনার প্রতিষ্ঠানে 200 শিক্ষার্থী উপবৃত্তি পায়। এই 200 শিক্ষার্থীর তথ্য যদি ওই চোরদের, ডিজিটাল চোরদের কাছে চলে যায়, ওই ডিজিটাল চোর কি করবে, 200 শিক্ষার্থীর খোঁজ রাখবে কখন উপবৃত্তির টাকা ছাড়া হলো। ঠিক সেই মুহূর্তে ওকে ফোন দেবে, ফোন দিয়ে ওর সঙ্গে চাতুরতা করে কোনোভাবে পিনকোড নিতে পারলেই ওর টাকাটা শেষ। এখন এই যে চোর, এই চোরদের কাজই হলো সারাদিন বিভিন্ন জায়গায় চাবি চুরি করা। এখন আপনি যদি সচেতন না হন, খেয়াল করেন, আপনি যদি এই পদ্ধতি না বোঝেন, তাহলে কি হবে, প্রতিনিয়ত আপনি ঠকে যাবেন। এখন আপনার কাছে আসি, আমাদের যে এমআইএস, আমি বলেছি তথ্য ভান্ডার, এমআইএস, আমাদের যে এমআইএস, এই এমআইএস এ শিক্ষার্থীদের তথ্য, উপবৃত্তির শিক্ষার্থীদের তথ্য থাকে। এই তথ্য যদি প্রতারক বলবে কিভাবে, আপনাকে ফোন দিয়ে বলবে যে আপনি হেডমাস্টার স্যার বলছেন, বলছি, হেডমাস্টার বলছেন, বলছি, আমি শিক্ষা মন্ত্রণালয় থেকে উপসচিব অমুক বলছি। ফোন দিল, খেয়াল করেন, আপনার একটা উপবৃত্তির তথ্য আমার প্রয়োজন, আপনি কি করবেন, এই ইমেইলে পাঠিয়ে দেন, আপনার উপবৃত্তি কারা কারা পায়, ইমেইলে পাঠিয়ে দেন, তালিকাটা পাঠিয়ে দেন। আপনি তো একেবারে কি সুন্দর ভাবে পাঠিয়ে দেন। হ্যাঁ, কিন্তু ওই চোর কিন্তু তালিকা পেয়ে গেল। তালিকা পেয়ে গেল মানে ওই 200 শিক্ষার্থী ঝুঁকির মধ্যে পড়ে গেল। ওই 200 শিক্ষার্থী যদি 5 জনেরও প্রতারণা করতে পারে, খেয়াল করেন, তাও তার অনেক টাকা, মানে 5 জন তো প্রতারিত হয়ে গেল। তো এই জন্য ডিজিটাল যুগে কারুর সঙ্গে মৌখিক বা কোনো লিঙ্কের মাধ্যমে তথ্য শেয়ার করা যাবে না। সে মন্ত্রণালয় থেকে বলুক আর স্বয়ং প্রেসিডেন্ট কল দিক, কিচ্ছু না। আপনি ক্লিয়ার কথা, আপনার কাছে যদি কেউ কল দেয়, আপনি বলবেন যে দেখেন, তথ্য আমরা কোনো মাধ্যমে দেই না, আমরা তথ্য দেই সফটওয়্যারের মাধ্যমে। সফটওয়্যারের মাধ্যমে তথ্য দিয়ে, আপনার যদি কোনো তথ্য দরকার হয়, আপনি হেড অফিসে
উপবৃত্তির হেড অফিসে যোগাযোগ করেন। না তা আপনার তথ্য, না আমার তথ্য দেওয়া নিষেধ, আমি কারোর তথ্য দিতে পারবো না। তারপরে শুধুমাত্র যদি কোনো কারণে মাধ্যমিক শিক্ষা অফিসার চায় সেটা আপনি দিতে পারবেন অফিসিয়ালি চাইলে, তাও ইমেইলে দিতে পারবেন, ওই লোকটার ইমেইলে দেবেন, ওই লোকের ইমেইলে দেবেন। খেয়াল করেন, তাহলে আপনি কিন্তু বুঝে নিলেন ব্যক্তিগত জীবনে আপনার এই যে তথ্য ভান্ডারের সঙ্গে প্রত্যেকটা প্রতিষ্ঠানের তথ্য গুদামের সাথে আপনি সম্পৃক্ত। আপনার আপনার আইডি মানে ইউজার আইডি এবং আপনার চাবি, পাসওয়ার্ড বা পিনকোড চাবি, এটা সম্পূর্ণ আপনার। কেউ যখনই আপনার কাছে চাবি চাইবে তখনই বুঝবেন যে প্রতারক, আর কিছুই না। ওটিপি বা চাবি চাইলেই, পাসওয়ার্ড বা পিনকোড চাইলেই বুঝবেন প্রতারক। কারণ আমি আপনার কাছে চাইবো না, কারণ আমার একটা সিস্টেমই আছে যে আমি আপনার আলমারিতে ঢুকতে পারি, আমি কেন্দ্রে আছি। মাধ্যমিক শিক্ষা অফিসার আপনার আলমারিতে ঢুকতে পারে, শুধুমাত্র সাথিয়া উপজেলার সকল প্রতিষ্ঠানের আলমারিতে তিনি ঢুকতে পারে। ওইভাবেই করা হয়েছে তার চাবিটা। আমার চাবিটা করা হয়েছে কিভাবে, সারা বাংলাদেশের শিক্ষা প্রতিষ্ঠানের আলমারিতে ঢুকতে পারি। আবার ওর ভিতরেও ক্ষমতা দেওয়া আছে, আমি কি পারবো কি পারবো না সেটা আবার আবার ক্ষমতা দেওয়া। তাই এই জিনিসগুলো যদি আপনি বুঝেন আপনার ব্যক্তিগত জীবনে, এই যে অফিস আদালতের যোগাযোগ, আপনার ব্যক্তিগত জীবনে সমস্ত সামাজিক নেটওয়ার্ক, মোবাইল ব্যাংকিং, তারপরে হলো অন্যান্য সমস্ত যোগাযোগের ক্ষেত্রে আপনি ভুল করবেন না। আর এই যোগাযোগের মূল পদ্ধতি হলো একটা ইউজার আইডি আর একটা চাবি। এই কথাটা মাথায় রাখবেন। যদি কেউ কিছুই কম্পিউটারে বুঝতেন না, এই কথাটা মাথায় রাখবেন যে প্রত্যেকটা যোগাযোগ মানেই হলো একটা আলমারির বরাদ্দ নেওয়া। সেই আলমারিতে আপনার একটা ব্যবহারকারীর পরিচিতি থাকবে আর একটা চাবি থাকবে। কি করবে, ওই আলমারির ওই টোটাল গোদাম, ওই এমআইএস এর লিঙ্ক কম্পিউটারে দেওয়া থাকে, মানে ইয়েতে দেওয়া থাকে, ইন্টারনেটে দেওয়া থাকে। কম্পিউটারের লিঙ্ক, সরি, ওই এমআইএস বা তথ্য গুদামের লিঙ্ক কম্পিউটারে দেওয়া থাকে। তাহলে আমাদের সংস্থার নাম হলো সমন্বিত উপবৃত্তি কর্মসূচি। আরো 10 জনের লোক আমার হাতে, আমি যাবো না শহীদনগর হারমোনাইজ স্টাইপেন্ড প্রোগ্রাম, কিন্তু কি যেন কথা বলছে। আচ্ছা, হারমোনাইজ স্টাইপেন্ড প্রোগ্রাম, এই হারমোনাইজ স্টাইপেন্ড প্রোগ্রামে, হ্যাঁ, হারমোনাইজ স্টাইপেন্ড প্রোগ্রামে এমআই মুক্ত হওয়ার জন্য, ও হ্যাঁ 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 পরে আসেন। আরে বাবা রে, কি এই এমআইএস এ সংযুক্ত হওয়ার জন্য, তাহলে যে কোনো এমআইএস এ সংযুক্ত হওয়ার জন্য মনে আপনার আলমারি বা আপনার রুমে বা আপনার লকারে ঢোকার জন্য আপনার একটা পরিচিতি আর একটা চাবি, এই জিনিসটাই হলো যথেষ্ট। এই জিনিসটা যখন বুঝবেন, আপনি মনে রাখবেন যে চাবি কারোর কাছে হস্তান্তর করা যাবে না। আর চাবি হস্তান্তর করার অর্থ হলো টোটাল শিক্ষার্থী বা টোটাল ব্যক্তিগত জীবনে আপনি ঝুঁকির মধ্যে পড়ে গেলেন, ব্যক্তিগত জীবনে আপনি ঝুঁকির মধ্যে পড়ে গেলেন। এখন আমাদের সংস্থার যে এমআইএস, সেই এমআইএস এর লিঙ্কটা দেওয়া আছে প্রধানমন্ত্রী শিক্ষা সহায়তা ট্রাস্টের ওয়েবসাইটে। হোয়াট ইজ ওয়েবসাইট? ওয়েবসাইটটা কি? ওয়েবসাইটটা আর কিছুই না, মাথায় মনে রাখবেন যে অনলাইন নোটিশ বোর্ড। অনলাইন নোটিশ বোর্ড, অনলাইন নোটিশ বোর্ড মানে ইন্টারনেটের মাধ্যমে যে নোটিশ বোর্ড দেখা যায়। যেমন আমি যদি আপনার প্রতিষ্ঠানের যে নোটিশ বোর্ডটা আছে ওইটা দেখতে চাই, তাহলে আপনার প্রতিষ্ঠানে উপস্থিত হতে হবে, উপস্থিত হয়ে নোটিশ বোর্ডটা দেখতে হবে। কিন্তু আমি যদি অনলাইনে নোটিশ বোর্ড সৃষ্টি করে দেই অনলাইনে, তাহলে আমি ঘরে বসে আপনার নোটিশ বোর্ড দেখতে পারবো। তো প্রত্যেকটা সংস্থাই এখন আর তাদের অনলাইন নোটিশ বোর্ড ওয়েবসাইটের মাধ্যমে সব জায়গায় যোগাযোগ করে। আপনি একজন স্টেক হোল্ডার, প্রত্যেক আমার সংস্থার একজন স্টেক হোল্ডার, আমার সংস্থার ওয়েবসাইটে সব দিয়ে দেবো, আপনি ইচ্ছে মতো যোগাযোগ করবেন সেখানে। নোটিশ বোর্ড দেখার দায়িত্ব আপনার, আমি আপনাকে কোনো চিঠিও দেবো না এখন, আমার নোটিশ বোর্ড দেখার দায়িত্ব আপনার। এই কথাটা মাথায় রাখেন। অনলাইন নোটিশ বোর্ড মানে ওয়েবসাইট, তাহলে আমার ওয়েবসাইটটা সেইখানে আমার এমআইএস এর লিঙ্ক দেওয়া আছে।
ওয়েবসাইট বের করার উপায় কি? আপনার একটা কথা মাথায় মনে রাখবেন যে ইন্টারনেটের জগতে যে কোনো জিনিস খোঁজার জন্যই একটা যন্ত্র আছে, ও একটা না, অনেক যন্ত্র আছে। তার ভিতরে সবচেয়ে বিখ্যাত যে যন্ত্রটা তাকে বলা হয় গুগল। গুগল সার্চ ইঞ্জিন। সার্চ ইঞ্জিন মানে হলো খুঁজার যন্ত্র। খেয়াল করেন, এক সোজা বাংলায় খুঁজার যন্ত্র। তো খুঁজার যন্ত্র হলো ইন্টারনেটে খুঁজার জন্য যত যন্ত্র আছে তার ভিতরে সবচেয়ে বিখ্যাত হলো গুগল। এখন মনে করেন আপনি আপনার আমার সংস্থার নামটা জানেন যে প্রধানমন্ত্রী শিক্ষা সহায়তা ট্রাস্ট। এখন এর ওয়েবসাইট অনলাইন নোটিশ, ওয়েবসাইট মানে অনলাইন নোটিশ বোর্ড, এর নোটিশ বোর্ডে যাব কি জন্য? এই সংস্থার তথ্য ভান্ডারের এমআইএস এর লিঙ্ক দেওয়া আছে। এমআইএস এ আমি ঢুকবো। এমআইএস মানে আপনার আলমারিতে ঢুকবেন আপনি। আর আপনার আলমারিতে ঢুকার জন্য তাহলে আপনাকে কি করতে হবে? ওই আলমারির ওই গুদামের গেটে যেতে হবে। ওই গুদামের গেটে গিয়ে আপনার আলমারিতে আপনি পরিচয় দেবেন, চাবি দিয়ে খুলে আপনি ঢুকে যাবেন। এই সব কাজগুলোই হবে হলো, হ্যাঁ, সব কাজগুলো হবেই হলো ইন্টারনেটে। এখন আমি ক্লাস নিচ্ছি। তো এইবার আমি প্রধানমন্ত্রী শিক্ষা সহায়তা ট্রাস্টের ওয়েবসাইটে ঢুকবো। ওয়েবসাইটে ঢুকে আমাদের তথ্য ভান্ডারের সাথে আপনারা কিভাবে যোগাযোগ রক্ষা করেন সেই জিনিসটা আমি একটু দেখাবো। 5 মিনিট দেখালে পরে আমার মনে হয় আপনাদের ট্রেনিংটা কমপ্লিট। আচ্ছা, আমি দেখাচ্ছি। আপনি কি কিছু দেখতে পাচ্ছেন? আচ্ছা, এই জিনিসটা আমি একবারে ঢুকে গেছি। আমি আপনাকে একবারে ঢুকবো না, আমি আপনাকে এই সরাসরি ঢুকার পদ্ধতি দেখিয়ে দিচ্ছি। আপনি কি এখানে কিছু দেখতে পাচ্ছেন আরিফুল? গুগল ক্রোম ব্রাউজার। আচ্ছা, এই যে গুগল, এটা হল বললাম খোঁজার যন্ত্র। এখানে কি করবো? আমি প্রধানমন্ত্রী শিক্ষা সহায়তা ট্রাস্ট কথাটা লিখবো। হ্যাঁ, এখন আমি বাংলা লিখতে পারি না, ধরেন অনেকেই বাংলা টাইপ করতে পারে না, তো বাংলিশে লেখেন, ইংলিশেও জানেন না। আমি বাংলিশে লিখি PRODHN, প্রধানমন্ত্রীর TRIR, প্রধানমন্ত্রীর শিক্ষা SHIKKH, শিক্ষা, এই যে লেখার সাথে সাথে এইখানে চলে আসছে প্রধানমন্ত্রী শিক্ষা সহায়তা ট্রাস্ট। এই যে এখানে ক্লিক করব, এই যে হাতের এই চিহ্ন, খেয়াল করেন, হাতের এই চিহ্ন থাকলে ক্লিক করব। ক্লিক করে আমি ঢুকে গেলাম আমার অনলাইন যে নোটিশ বোর্ড। এই অনলাইন নোটিশ বোর্ড মানে ওয়েবসাইটে সকল কিছু পাওয়া যায়। এই অনলাইন নোটিশ বোর্ডে আমার তথ্য ভান্ডারের লিঙ্ক দেওয়া আছে। এই যে ই ই সেবা, এখানেও যেতে পারি। আবার এর সমন্বিত উপবৃত্তি কর্মসূচি, এই দেখেন, সমন্বিত উপবৃত্তি কর্মসূচির একটা ঘরই আছে। এই ঘরে লেখা আছে কি? HSP MIS লিঙ্ক, কর্মকর্তাদের তালিকা। আমি কিন্তু আমার এখানে কারা কারা চাকরি করে, আমি কিন্তু এটা ক্লিক করলে আপনার কি দেখায় চাই কি কেউ এইটা? আচ্ছা, এই যে দেখছেন, তাহলে আমি কি করব? এই লিঙ্কে ঢুকি। খেয়াল করেন, এই লিঙ্কে আমি MIS লিঙ্কে ঢুকি। হুম, MIS লিঙ্কে ঢুকি। আচ্ছা, একটু নেটে আসতেছে। আচ্ছা, এছাড়াও আমি মনে করেন যে এর মাধ্যমে ই সেবার মাধ্যমে ঢুকতে পারি। এই যে ই সেবা। আচ্ছা, ই সেবার মাধ্যমে ঢুকতে পারি। আসে নাই, দাঁড়ান, আসবে। হুম, আসবে আসবে আসবে। হুম,
স্যার নামাজের টাইম হয়ে গেছে। নামাজের টাইম হয়ে গেছে। নামাজ মানে জামাতে যাবেন, তাই তো? জি স্যার। আর 5 মিনিট লাগবে, এই জন্যই আর কি। 5 মিনিট, আমাদের টাইম তো 1:30টায়। কি করি? আচ্ছা, কি রকম হয়েছে কেন? আচ্ছা, 1 মিনিট। জাস্ট এই দেখেন, আমি তথ্য ভান্ডারের গেটে আসলাম। এখানে আমার পরিচয় দেব। পরিচয় মানে ইউজার নেম। এখন আপনাদের ক্ষেত্রে আমরা ডিজিটাল পরিচয়, আপনাদের ডিজিটাল পরিচয় মানে ইন নাম্বার। তিন নাম্বার। ইন নাম্বার। আপনাদের হলে ইন নাম্বার, আমার ক্ষেত্রে নাম আলাদা। আর এইখানে হলে চাবি মানে পাসওয়ার্ড। আমি কি করবো, আমারটা দিয়ে ঢুকি। আমারটা দিয়ে ঢুকে আমি আপনাদের দেখাচ্ছি। Yes. আচ্ছা, ক্যাপসা। সরি।
হ্যাঁ, এই ক্ষেত্রে কোন ক্রাইটেরিয়া গুলো কমপ্লিট করলে ওই স্টুডেন্ট গুলো যেন বাদ না পড়ে, এগুলো আমাদের জানানো স্যার ভালো হতো। আচ্ছা আমি আপনাকে বলি, এইখানে বিষয়টা হলে সেটা হলে সম্পূর্ণ আপনি ন্যায় বিচার করার ক্ষমতা আপনার। আপনি শিক্ষা প্রতিষ্ঠান প্রধান, সম্পূর্ণ ন্যায় বিচার করার ক্ষমতা হলে আমাদের কিছুই নেই। আপনি মনে করেন 6-এ 100 জন শিক্ষার্থী ভর্তি হয়েছে, প্রথমেই আপনাকে বুঝতে হবে যে এখানে পাবে হলো গরিব শিক্ষার্থীরা, গরিব শিক্ষার্থীরা পাবে। আমি আমি যদি একটু কঠিন ভাবে বলি, তাহলে এটা হলো সরকারের পক্ষ থেকে গরিব শিক্ষার্থীদের জন্য জাকাত। জি সরকারের পক্ষ থেকে গরিব শিক্ষার্থীদের জন্য জাকাত। এখন এই জাকাতটা প্রদান যার প্রাপ্য তাকেই দিতে হবে। এখন আপনি যদি যার জাকাত প্রাপ্য নয় তাকে যদি দেন, তাহলে দায়ী কিন্তু আপনি থাকবেন, আমি দায়ী থাকবো না। কারণ কোন শিক্ষার্থী গরিব এবং কোন শিক্ষার্থী গরিব না সেটা বাছার দায়িত্ব আপনার। তার জন্য একটা কমিটি আছে, 3 সদস্য বিশিষ্ট আপনার কমিটি থাকে, একজন শিক্ষক। বর্তমানে যেহেতু ইউনিয়ন পরিষদ বা পৌরসভা নাই, সেক্ষেত্রে আপনার একজন অভিভাবক সদস্য, গ্রহণযোগ্য একজন অভিভাবক সদস্য যোগ করে আপনি বাসায় কাজ করবেন। এবং এই কাজটা কিভাবে করবেন, ভর্তির পরপরই করে ফেলবেন। স্যার, ভর্তির এটা বুঝতে পারছি হ্যাঁ, বিষয়টা। স্যার, প্রশ্ন হলো যে পায় নাই। এখন আপনি ওই যে ওখানে আবেদনের ক্ষেত্রে 45, স্যার। আচ্ছা ওইখানে 45টা প্রশ্ন আছে, ওই জি স্যার, 45টা জি প্রশ্নের মধ্যে 28টা প্রশ্নের মার্কিং আছে, জি 28টা প্রশ্নের মার্কিং আছে। এখন মনে করেন আমি একটা প্রশ্ন শুধু একটু আলোচনা করি, তাহলে আপনি বুঝবেন ক্লিয়ার। যেমন জি যদি বলা হলো যে ছাত্রের বাড়ি গৃহটা কেমন, পাকা, তারপরে কি হলো পাকা, ইটের ইটের তৈরি, টিনের তৈরি, বাঁশের তৈরি, পাটকাঠের বাঁশের তৈরি। তৈরি, পাটকাঠের তৈরি। এখন আপনি নিজেই কিন্তু বুঝবেন যে কে গরিব, আমার বলার দরকার নাই, আপনি নিজেই বুঝবেন। আচ্ছা, প্রশ্নটা হলো যার ইটের ঘর আছে, তার যদি আপনি পাটকাঠির দেন, তার যদি আপনি পাটকাঠির দেন, তাহলে কিন্তু আপনি দায়ী থেকে যাবেন। ক্লিয়ার? জি স্যার, আপনি বুঝতে পারছি কিন্তু এখন। দায়ী থেকে যাবেন। হ্যাঁ, তো ওই জি স্যার, বুঝতে পারছি প্রশ্নগুলোর বিষয়টা। জবাবটার উপর নির্ভর করবে। তা আপনি কিন্তু সবাইকে উপবৃত্তির জন্য নির্বাচন করবেন না, আপনি বাছবেন ভালো করে, বাছিয়ে যাদের উপবৃত্তি পাওয়ার দরকার কেবল তাদের নামটাই এমন ভাবে পাঠাবেন যাতে উপবৃত্তি পায়। এই, আর কিছু নেই, এটা আপনার উপর নির্ভর করবে। হ্যাঁ, তো এই হলো বিষয়টা। আর কোনো প্রশ্ন আছে কারোর? আচ্ছা, এইবার আমি একজনের সঙ্গে কথা বলি, উনি আছেন কি, সেটা হচ্ছে স্যামসাং, উনি তো বুঝবো না, নাম লেখে নাই। আচ্ছা, মনিরুজ্জামান, মনিরুজ্জামান ইউএসইও সাথী আপনি আছেন? আচ্ছা, মনিরুজ্জামান আপনি একটু আনমিউট করেন তো। জি স্যার। আপনি কি আমার ক্লাস আজকে কিছু বুঝেছেন এই যে জি ডিজিটাল জি স্যার। ব্যবস্থাপনা সম্পর্কে? জি স্যার। হ্যাঁ, আপনি কি এখন জি ক্লিয়ার এই ডিজিটাল ব্যবস্থাপনা নিয়ে একেবারে ক্লিয়ার? জি স্যার। না, আমি বলছি আপনি ব্যবহার করেন না, আপনি পদ্ধতি তো বুঝেছেন। পদ্ধতিটা বুঝছি স্যার। আচ্ছা, মনে করেন এই যে আমাদের যে এইচএসপি এমআইএস, মানে এটা আমাদের তথ্য ভান্ডারে, আপনি যে এখানে আপনার যে আলমারিটা, তার মানে আলমারি। জি আলমারি কিন্তু আপনারই। আপনি যদি বলেন আমি কিছুই জানি না, তা না, আপনি যখন তখন খুলেই আপনার আলমারি খুলে দেখতে পাচ্ছেন। জি এই জি ব্যাপারটা বুঝতে পারছেন? জি এবং ওই জি আলমারির নিরাপত্তা, ওই আলমারির দায়িত্ব আমার। সিকিউরিটি ব্যবস্থা আপনার। জি ব্যক্তিগত জি স্যার। জীবনে আপনার নগদ, বিকাশ, ফেসবুক, ইউটিউব যা বলি না কেন ফ্লিপকার্ট। সেগুলো আপনার। এখানে কেউ জি কারোর দায়িত্ব নয়। কি বুঝতে জি পারছেন? জি স্যার। এই তথ্যটা শুধু আমি আজকে আপনাদের বুঝালাম। মানে আপনি স্মার্ট সিটিজেন হতে হলে আপনার এই জিনিসটা না বুঝলে আপনি স্মার্ট সিটিজেন হতে পারবেন না। হতে পারে। আচ্ছা, আর জি আমাদের যে তথ্য ভান্ডারের ব্যবস্থাপনাটা ক্লিয়ার, এর লিঙ্কটা প্রধানমন্ত্রী শিক্ষা সহায়তা ট্রাস্টের ওয়েবসাইটে দেওয়া আছে। আবার এই লিঙ্কটার যে সংযোগ, এটা মুখস্থ করলেও আপনি পারবেন বা লিখে রাখলেও পারবেন, একবারে গুগলে দিয়ে বা ব্রাউজারে দিয়ে ঢুকতে পারবেন, এমনও জি পারবেন। তো ঢুকে, ওখানে ঢুকে প্রথমে আপনার পরিচয় দিবেন, তারপরে চাবি দিয়ে আপনি খুলবেন। এই কুল। এই হলো আপনার কথা। এবং ভিতরে ঢুকে দেখবেন যে নির্দেশাবলী দেওয়া আছে, কি কি নির্দেশাবলী দেওয়া আছে ওই অনুযায়ী খালি ক্লিক করে দেখবেন আর বাঁচবেন। কি আপনি কি এইবার বুঝেছেন কিনা বলেন? জি জি স্যার। হ্যাঁ, জি স্যার। টেকনিক্যাল
টেকনিক্যাল বিষয়ে যদি খুব বেশি সমস্যা হয়, এগুলো আপনার আইসিটি টিচার আছে, আপনার কম্পিউটার অপারেটর আছে, তারা বুঝবে। কিন্তু আপনি এই পদ্ধতিটা যদি বোঝেন, তাহলে আপনার ব্যক্তিগত জীবনে আপনি কোনো ক্ষেত্রে মনে করেন যে কোনো ক্ষেত্রেই আপনি প্রতারিত হবেন না। প্রতারিত, জি এই, হ্যাঁ। তো এইটাই হলো গে আমার আজকেকার ক্লাসের শিক্ষা। তারপরে এছাড়া আর কোনো প্রশ্ন কারোর আছে? বলেন। হ্যাঁ, বলেন। হ্যাঁ, কেন? আচ্ছা, এই প্রসঙ্গে বলি, এই শোনেন শোনেন, এই প্রসঙ্গে একটা কথা, মূল থিওরিটা মনে রাখবেন। মূল থিওরির বাইরে যাওয়া যাবে না। যে ব্যক্তি অভিভাবক হবে, খেয়াল করবেন, যে ব্যক্তিটা অভিভাবক হবে, ওই অভিভাবকের এনআইডি নম্বর দিয়ে সিম কিনতে হবে এবং ওই এনআইডি কার্ড দিয়েই অ্যাকাউন্ট খুলতে হবে। এর ব্যতিক্রম হলে হবে না। আমি কি বুঝাতে পেরেছি বিষয়টা? না, আরে বাবা, প্রত্যন্ত হোক, ভুল ওই আমার একটা প্রশ্ন ভুলটুকু, স্যার। এই ডিজিটাল সিস্টেমে কোনরূপ দাড়ি কমা সেমিকোলন ব্যতিক্রম করা যায় না ডিজিটাল সিস্টেমে। স্যার এই আমার একটা মাথায় প্রশ্ন। মনে রাখবেন। হ্যাঁ, কারণ আপনি অ্যাকাউন্ট সেটা দেবেন, অনলাইন ব্যাংকিং এ দেবেন, সেইভাবে দেবেন, সমস্যা কি? একটা শিক্ষার্থী, শিক্ষার্থী শোনেন, আরে বাবারে, আমি একটা কথা বলি, একটা না না, শিক্ষার্থী বছর নগদ মানে দেওয়া হয় 6 নাই। মাস অন্তর অন্তর 2-3 হাজার টাকা তোলার জন্য একটা ব্যাংকের অ্যাকাউন্ট মেনটেন করা তার জন্য কষ্ট। কিন্তু মোবাইল ব্যাংকিং এমন একটা জিনিস যে সহজে মেনটেন করা যায়। মোবাইল ব্যাংকিং হলে 100% অথেন্টিক হচ্ছে, কোনো সমস্যা নাই। আমাদের আপনাদের টাকা তুলতে টাকাও লাগবে না, আমরা দিয়ে দেই, সে টাকাটা দিয়ে দেই। তো এইটা শুধুমাত্র সহজ, মানে বিষয়টা কি, একজনের তার একজন করা যাবে না। খেয়াল করেন, যে লোক অভিভাবক হবে ওই লোকেরই জাতীয় পরিচয়, ওই যে সরকার যাকে ধরিয়ে রাখছে, উনাকে নির্ধারণ করে রাখছে, আমি বলেছি, উনার উনার পরিচয় দিয়েই সে অভিভাবক। সেই অভিভাবক কি করবে, একটা সিম কিনবে, সেই সিম দিয়েই অ্যাকাউন্ট খুলবে। এটা সহজ একটা শেখার। এখন প্রশ্নটা হলে আপনি একজনে তার একজন ব্যবহার করতে পারবেন না। এটা এটা সরকার ভালো একটা করছে। আগে কি করতো, মার নামে সিম কিনে বাপের নামে অ্যাকাউন্ট খুলতো, অথবা আত্মীয় স্বজনের নামে সিম কিনে কেউ দান করছে, ওর কোনো রেকর্ড থাকতো না। এখন গভর্নমেন্ট বলছে যে না, যে লোকটার এনআইডি কার্ড দিয়ে সিম কিনা হবে, ওই লোকটার এনআইডি কার্ড দিয়েই অ্যাকাউন্ট খুলতে হবে। তাহলে 100% অথেন্টিক হলো, কোনো ব্যতিক্রম হওয়ার কোনো সম্ভাবনা নাই, কারণ এনআইডির ভিতরে ওই লোকটার পরিচয় লেখানো আছে। এখন আপনার নাম আরিফুল ইসলাম, খেয়াল করেন, আপনার নামে সিম কিনলেন, আপনার মেয়ে কে অভিভাবক, আপনার অভিভাবক করা হলো। কারণ আমি যদি আরিফুল ইসলামের নামে সিম কিনে আব্দুল জলিলের নামে সিম কিনে নিয়ে আসে, ও সিমটা তো আব্দুল জলিল মালিক, আপনি তো আরিফুল ইসলাম মালিক না। প্রশ্নটা হলে আপনাকে তো ধরতে পারবো না, আমি আব্দুল জলিলকে পাওয়া যাবো ওই তারে ওই সিমের ক্ষেত্রে, তখন তো হবে না। এই জন্য সরকার চমৎকার একটা সিস্টেম করছে, যার নামে সিম তারই অ্যাকাউন্ট, সিম যার অ্যাকাউন্ট তার। কি এইবার সহজ বিষয়, এইটা করলে জীবনে ভুল হবে না, কোন রূপ ভুলের কোনো সম্ভাবনা নেই। স্যার আমার একটা প্রশ্ন, স্যার একটা প্রশ্ন আছে স্যার। হ্যাঁ, বলেন। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমি এই প্রসঙ্গে বলি, টিউশন ফি হলো শিক্ষার্থীদের বেতন। শিক্ষার্থীদের বেতন একটা প্রতিষ্ঠানে আদায়ের কি পদ্ধতি আছে বহু। এক হলো শিক্ষার্থীদের বেতন পাওয়া হয়, সেজন চার্জ নেওয়া হয়, অন্যান্য ফি নেওয়া হয়। খেয়াল করে, যে শিক্ষার্থী উপবৃত্তি পায় তার বেতন শুধু নেওয়া যাবে না, শুধু বেতন, কিন্তু সেশন চার্জ নিতে পারবেন, পরীক্ষার ফি নিতে পারবেন, মিলাদের ফি নিতে পারবেন, হ্যাঁ, খেলাধুলার ফি নিতে পারবেন, কিন্তু বেতনটা শুধু নিতে পারবেন না শিক্ষার্থী।
আচ্ছা, ওই যে বেতন, মনে করেন যে উপবৃত্তি পায় না তার কাছ থেকে আপনি একটা বেতন নেন, ওই বেতন আর এই শিক্ষার্থীর যে বেতন একই। এখন প্রশ্ন হলো শিক্ষার্থীর বেতন গভর্নমেন্ট রুল অনুযায়ী শিক্ষার্থীর বেতন থেকেই শিক্ষক কর্মচারীদের বেতন হবে, শিক্ষার্থীদের বেতন থেকেই শিক্ষক কর্মচারীদের বেতন হবে। যেহেতু সরকার শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক কর্মচারীদের বেতনের মূল বেতনের অংশ সরকার থেকে দিয়ে থাকে, খেয়াল করেন, তাহলে ওই মূল বেতনের থেকে মানে বেতন থেকে শিক্ষক কর্মচারী মূল বেতন নিতে পারবেন না। কিন্তু এখানে মানে এখানে বিষয়টা হলো শিক্ষক কর্মচারী চাকরি করে হলো বেতন স্কেলে, নট মূল বেতনে। খেয়াল করেন, আপনার মূল বেতনটা 2200 টাকা বা 22,000 টাকা নয়, আপনার মূল বেতনটা হলো 22,000 টাকার সাথে গভর্নমেন্ট রুল অনুযায়ী বাড়ি ভাড়া, মেডিকেল এবং উৎসব ভাতা। খেয়াল করেন, মেডিকেল, বাড়ি ভাড়া, উৎসব ভাতা। সরকার আপনাকে দিচ্ছে হলো শুধু বেতনের অংশ, আপনি পাচ্ছেন নাকি বাড়ি ভাড়া, মেডিকেলের অবশিষ্টটুকু এবং উৎসবের সময় উৎসবের অবশিষ্টটুকু। তাহলে প্রতি মাসে আপনার 2200 টাকার স্কেলে মূল বেতন কত টাকা আসে, এর মধ্যে সরকার থেকে কত টাকা পান, আর অবশিষ্ট টাকা হলো শিক্ষার্থীদের বেতন থেকে আপনার দেওয়ার কথা প্রতিষ্ঠান দেবে। যেহেতু টিউশন ফি হলো শিক্ষার্থীদের বেতন, অতএব ওই বেতন থেকে শিক্ষকদের হিসেব করে তাদের বাড়ি ভাড়া, মেডিকেল, হ্যাঁ, তারপরে অন্যান্য বিষয়গুলো শোধ করতে হবে। কেউ যদি আপনাকে বলে, ইওনো বা অন্য কেউ বলে আপনি তো বেতন পান, না বেতন পাই, কে বলছে? আমি তো মূল বেতন পাই, আমি স্কেলে চাকরি করি, আমি মূল বেতনে চাকরি করি না। আচ্ছা, তো মূল বেতনে চাকরি করি না, তো আমি আমি স্কেলে চাকরি করি, আমার স্কেল অনুযায়ী বাড়ি ভাড়া, মেডিকেল এবং উৎসবের সঙ্গে উৎসব ভাতা প্রতিষ্ঠান থেকে দেওয়ার কথা। প্রতিষ্ঠানের ইনকাম শিক্ষার্থীদের বেতন যা হবে সব শিক্ষক কর্মচারীদের পিছনে ব্যয় হবে। আমি কি বুঝাতে পেরেছি? জি স্যার, জি স্যার। স্যার স্যার আমার একটা প্রশ্ন আছে স্যার। হ্যাঁ বলেন। স্যার এই যে এই মুহূর্তে কি বাউন্স গুলি স্যার এডিট করা যাবে, সংশোধন হচ্ছে, অলরেডি হচ্ছে। আজকেই ওই যে পেরোলে ঢুকবেন, আমি বলি আপনার জি ওই স্যার, সফটওয়্যারে ঢুকে পেরোলে এডিট হচ্ছে স্যার দেখলাম, কিন্তু 22 তারিখ পর্যন্ত ছিল তো এই জন্য এডিট হচ্ছে দেখছি। করতে পারবেন, তাড়াতাড়ি করে ফেলেন। আজকে আমরা এই মাস স্যার খোলা রাখবো, জি স্যার, অনঅফিসিয়ালি এই মাস খোলা রাখবো, আপনি সংশোধন করবেন। এবং থ্যাংক ওই ইউ স্যার। সংশোধনের ক্ষেত্রে যদি কোনোটা সংশোধন করতে না পারেন তাহলে ম্যানুয়ালি আপনি কাগজে লিখে ছবি তুলে বা স্ক্যান করে মাধ্যমিক শিক্ষা অফিসার বরাবর পাঠাবেন, উনি আমাদের কাছে পাঠিয়ে দেবে, আমরা সংশোধন করে দিব। কি আমি কি বুঝাতে পেরেছি? এডিট হয় কিন্তু করা যাবে কিনা। এডিট করলে গেলে এডিট করে দিবেন, আর জি এডিট স্যার। যদি করা না যায়, কোনো সমস্যা হয়, তাহলে আপনি লিখিতভাবে ওইটা